আপনারা যারা এসেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এবং আমরা চেষ্টা করেছি যথাসাধ্য একটা সুশৃঙ্খল সুন্দর একটা অনুষ্ঠান করতে, এবং আপনারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে আমার মতো একটা অতি নগণ্য মানুষ, তার ডাকে আমার ভাই বোনরা যারা ফকির লালন শাহের ঘরের সাধক ফকির, তারা এসেছেন এবং তারা এই বিশ্বাসে এসেছেন যে স্মৃতিকে রক্ষা করা, একটা রাষ্ট্রকে গঠন করার সঙ্গে স্মৃতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এই যেখানে বসে আছেন এটা কি ছিল, এটা ফকির লালন শাহ এখানে তার জীবনের সাধনা করেছেন, যে সাধনার দ্বারা তিনি সারা বিশ্বে এখন পরিচিত। আপনাদের সুনাম হচ্ছে তার নামে, কিন্তু আমরা অধিকাংশ মানুষ তার সম্পর্কে যথেষ্ট জানতে চাই না। এবং আশা করি আজ থেকে বা সবসময় আপনারা চেষ্টা করবেন যে ফকির লালন শাহ কে, তিনি কি করতে চেয়েছেন, তিনি কি তত্ত্ব, কি মতাদর্শ আমাদেরকে দিয়েছেন, যার দ্বারা আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা। তার যে জীবন সাধনা, এই জীবন সাধনার মধ্যে কোনো লোভ নাই, কোনো চাওয়া নাই, শুধুমাত্র মানুষের মহৎ কাজটা, মানুষকে আরও অনেক বিকশিত করবার যে সাধনা, জ্ঞান সাধনা করার কথা, সেটা তিনি সারা জীবন করে গেছেন। ফলে তার গান, এটাকে আমরা বলি তত্ত্বগান। এই তত্ত্বগানের মর্মটা হলো এই যে কঠিন যেই ধর্মতত্ত্ব, কঠিন যে সকল বিষয় আমরা সহজে বুঝি না, এটা তিনি সহজ গানের ভাষায় লিখে গেছেন। এখন সেই গানগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং তত্ত্বের মধ্যে প্রবেশ করেন, আপনারা অনেক উচ্চ স্তরের একটা জায়গায় আপনারা পৌঁছাতে পারবেন। আপনারা যারা ছেউরিয়াবাসী আছেন, আপনাদেরকে আমি ঈর্ষা করি, কারণ যদি আপনারা এই ধামটা সুরক্ষা করতে পারেন, তাহলে এই অঞ্চলের আর্থিক সমস্যা, আপনাদের বিভিন্ন যে সকল ব্যবসায়িক যে সকল ইচ্ছা আছে, বাসনা আছে, আয়ের যে সকল বাসনা আছে, এটা সেরকমই একটা বিশাল ক্ষেত্রে পরিণত হতে পারে। ফলে আমি ছেড়িয়াবাসীদের কাছে অনুরোধ করব, আপনারা লালন ধাম এবং লালন ধামকে কেন্দ্র করে যে বৃহত্তর যে সমাজ, যে বৃহত্তর অর্থনীতি, যে বৃহত্তর নদীয়ার সংস্কৃতি গড়ে তোলার যে সম্ভাবনা এখানে আছে, এটা আপনারা গড়ে তুলবেন। জুলাই গণ অভ্যুত্থানের পরে সেই সম্ভাবনা কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। এর আগে এই যে মাজারটা বলি, একাডেমি বলি, এর যে চরিত্রটা, এই চরিত্রটাকে বলে এটার একটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আছে। আমি দেখেন আমাদের জেলা প্রশাসককে খুব সম্মানের সঙ্গে, আমার চেয়ে অনেক বয়স কম, তার সম্মানের সঙ্গে এনেছি। কেন? তিনি খুব সুন্দর একটা কথা আমাকে বলেছিলেন কালকে কথার সময়। তিনি বলছেন যে লালন একাডেমিতে সরকারের তো কোনো প্রশাসকও থাকার দরকার নেই, কিন্তু আইন করে রাখা হয়েছে যে লালন একাডেমির যে আইন, সে আইনের মধ্যে লেখা আছে যে জেলা প্রশাসক এটার দায়িত্বে। তার মানে দেখা যাচ্ছে ক্ষমতা জনগণের কাছে না, অথচ এই মাজারটা ফকিরের। এই পুরো মাজার থাকা উচিত ছিল ফকিরদের হাতে। তারা জুলাই গণ অভ্যুত্থান বলছে এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিব, যার যেটা প্রাপ্য, যেখানে সে সবচেয়ে ভালো করে তাদের কাছে দিন। তাহলে প্রশাসনের ভূমিকাটা কি? প্রশাসন দেখবে তারা ঠিক মতো এটাকে পরিচালনা করতে পারছেন কিনা, কিংবা যারা সাধু নন,
যারা তাদের মতো ত্যাগী নয়, যাদের কোনো সম্পত্তি নাই, যারা কোনো লোভের বশবর্তী না, অথচ এরকম লোকগুলোই যেন এই মাজারে থাকে, এখানে যেন তাদের অধিকার থাকে, তাদের ভোটে তারা যাদেরকে নির্বাচিত করবে তারাই করবে, এটা সাধুর জায়গা। দেখেছেন? তাহলে জেলা প্রশাসকই বলছেন, তিনি নিজের উপলব্ধি থেকে আসলে তো এই লালন একাডেমির যে আইন, এই আইনটা গণবিরোধী। এই আইনটার মাধ্যমে রাষ্ট্র জনগণকে নিয়ন্ত্রণ করছে, সাধুদের জায়গা রাষ্ট্র নিয়ে গেছে। তাহলে গণ অভ্যুত্থানের মানে এই জন্য আমরা বলি গণ সার্বভৌমত্ব, অর্থাৎ জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। যদি গণ অভ্যুত্থান সফল হতো, আপনি আজকে দেখতেন যে এটা একটা সাধুদের দরবার হয়েছে, এখানে বিশ্বের সাধুরা এখানে হাজির হচ্ছেন, কারণ তাদের যে জীবন, তাদের জীবনের প্রতি সত্যিকারের একটা আকর্ষণ সারা দুনিয়াতে আছে। এখন এইটা চালায় একাডেমি, এবং এটা যার নিয়ন্ত্রণে তিনি জেলা প্রশাসক। জেলা প্রশাসক খারাপ আমি তা বলছি না, খেয়াল করেন আইনটা কিন্তু এরকম। তাহলে যে আইন আছে, সেই আইন যেটা গণবিরোধী, জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করে, সেই আইনকে উৎখাত করে গণ অভ্যুত্থান হয়েছিল। এই ধরনের আইন আমরা চাই না, যে আইনের দ্বারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, গণ প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। এই প্রতিষ্ঠানগুলো হতে হবে স্বায়ত্ত শাসিত, স্বাধীন, এবং তারা তাদের যে ধর্মচর্চা, তাদের যে নীতি, তাদের যে আদর্শ, সে আদর্শের ভিত্তিতে চলবে। কিন্তু আমরা এখন কী দেখি, আপনি যদি লালন একাডেমি আসেন, আপনি দেখবেন এই ছোট জায়গাটা, এখানে কিছু শিল্পীরা, গরিব, তারা নিরীহ, আমার কোনো অভিযোগ নেই, ওরা নেচে নেচে গান গাইতেছে লালনের গান। এর আগে লালন একাডেমি যখন হয়েছে, তারা যখন মঞ্চে গান করে তখন কি করে, এমন একটা ভাব তারা সৃষ্টি করে যেই ভাবটা লালনের ভাবের সঙ্গে এক নাই, বিরোধী। তো আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ হবে এই, আপনারা গান শুনবেন, আমরা আরও অনেক কথা বললে সারা রাত কথা বলা যাবে। এটা আপনাদের প্রতিষ্ঠান, এটা ছেউড়িয়াবাসীর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আপনারা গড়ে তোলেন, যেটা যেন এটা সারা বিশ্বে একটা অত্যন্ত প্রখ্যাত একটা সাধকের সাধনার ক্ষেত্র হিসেবে গড়ে ওঠে। এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন, অনেকে আমাকে ভালোবাসেন, অনেকে আমি চিনি। আমি আশা করব তারাও চেষ্টা করবেন যে এই শহরের বড় বড় যারা, যাদের ধনী, যাদের কাছে তারা অবদান রাখতে পারেন, যারা এই সাধুগুরুদের সহায়তা করতে পারেন, এই ধামে বহু গরিব শিল্পী আছে। এই গরিব শিল্পীদের প্রতি এবং অনেকে সত্যি সত্যি অভাবে, তাদের প্রতি তারা সুদৃষ্টি দেবেন। সরকারের পক্ষে সব কিছু করা সম্ভব নয়। ফলে আশা করব তাদের কাছে আমার বিনীত অনুরোধ, কাতর অনুরোধ, আমার মিনতি, আপনাদের এই কুষ্টিয়ার যারা শিল্পী বা এই সাধনার ধারার যারা শিল্পী, তাদের প্রতি আপনারা মনোযোগ দিন। আপনাদের কাছে যে সম্পদ আছে, যে হীরার খণ্ড আছে, এই হীরার খণ্ড কোটি 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 টাকার দাম। এটাকে পরিষ্কার করেন, পরিচ্ছন্ন করেন, সারা দুনিয়ার কাছে হাজির করেন। কুষ্টিয়া হিরোয়ের মতো, হীরকখণ্ডের মতো, একটা অত্যন্ত জলজলে হীরকখণ্ডের মতো সারা দুনিয়ায় জল 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 করবে। সাধুদের কাছে আমি আবারও খুবই কৃতজ্ঞ, আমার মতো ক্ষুদ্র মানুষের ডাকে তারা সাড়া দিয়েছেন। যারা শহীদ পরিবার তারা এখানে এসেছেন, তারা বুঝবেন যে আমরা অতি নিরীহ, আমরা একটা অনুষ্ঠান করছি সরকারের তরফ থেকে। সরকারকে দাবি জানানোর জন্য এটা করি নাই। আমি দাবি জানাতে হলে অবশ্যই অন্য অনুষ্ঠানটা করতাম। তাদের মনে যদি কোনো দুঃখ দিয়ে থাকে, আমরা আমাদের আচরণে কোনো ভুল ত্রুটি থাকে, আমি সকলের পক্ষ থেকে ক্ষমা চাইছি। সকলে ভালো থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।